6.5 ইঞ্চির এই মোবাইলটা সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। কম্প্যাক্ট সাইজের এই মোবাইলটা খুবই হ্যান্ডি, হাত দিয়ে ধরলেই কেমন যেন একটা আইফোন ফিল আসে। ডুয়েল স্টেরিও স্পিকার, গুড এনাফ ডিসপ্লে, আর রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ। এআই এআই এআই, চারিদিকে শুধু এআই শব্দ। স্যামসাং এবং আইফোন যদি এআই এর বাপ হয় তাহলে অনর হচ্ছে এআই এর দাদা। কজ এই ফোনটাতে এমন কিছু এআই তারা ইমপ্লিমেন্ট করছে যেগুলো ডেইলি লাইফে আমাদের খুবই ইউজফুল। অনর 400 এই মোবাইলটায় এআই হিসেবে আছে ম্যাজিক টেস্ট, ম্যাজিক পোর্টাল, এআই সাবটাইটেল, এআই ট্রান্সলেট, এআই রাইটিং, এআই ডিফেক্ট ডিটেকশন। এছাড়াও এই মোবাইলটিতে স্পেশাল একটা জিনিস আছে, আপনারা যদি কোনো ছবি তোলেন, ছবি তোলার পর এক ক্লিকে সেই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। দেখেন, এতদিন পর্যন্ত যে এআই আমরা দেখে আসছি, স্যামসাং বলেন, আইফোন বলেন বা আদার যে মোবাইলগুলো আছে সেগুলোতে যে এআই গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রত্যেকটা মোবাইলেই আছে। বাট এই অনরে এটাই হচ্ছে একটা স্পেশাল দিক যে আপনারা কোনো ফটোকে মুহূর্তেই এক ক্লিকে ভিডিওতে কনভার্ট করতে পারছেন। এটা কিন্তু ডেইলি লাইফে খুবই ইউজফুল যে আপনি একটা ছবি তুলছেন, আপনার ভিডিও করার কথা মনে নাই, বাট ওই ছবিটাকে আপনারা কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ভিডিওতে কনভার্ট করতে পারবেন খুব সহজেই। এতক্ষণ তো এআই নিয়ে অনেক বকবক করলাম, এখন অনর 400 এই মোবাইলটার ভিতরে কি অবস্থা সেটাও তো একটু দেখা দরকার। অনর 400 এই মোবাইলটা দিয়ে আমি যখন ভিডিও করতেছিলাম তখন অদ্ভুত রকমের একটা সমস্যা পাইছি, যে সমস্যা আমি আগে কখনো দেখি নাই। ভিডিও করার সময় অ্যাসপেক্ট রেশিও ঠিক ছিল না। যেমন ধরেন, পাতাইলা করে যদি আমি ভিডিও করি তাহলে অ্যাসপেক্ট রেশিও হওয়ার কথা হচ্ছে 4:3 অথবা 16:9। বারবার বাম পাশের এবং ডান পাশের অংশ কেটে যাচ্ছিল ভিডিও করার পর। আর ভিডিও যখন আমি সেভ দিচ্ছিলাম ভাবছি যে সেভ দেওয়ার পর হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু সেভ দেওয়ার পরও কিন্তু ভিডিও ঠিক হয় নাই। ভিডিওটা অনেকখানি চিপে গেছে, মানে চিকন হয়ে গেছে, যেটা আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমি অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করলাম, 16:9 দিলাম, আবার 4:3 দিলাম, বা বিভিন্ন রকম অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করার পরও কিন্তু আমার এই মোবাইলের অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয় নাই। হয়তো বা এটা একটা বাগস, পরবর্তী আপডেট আসলে এটা ঠিক হয়ে যাইতে পারে। এখন আপনাদের এই সমস্যা কারো হয়েছে কিনা আমাকে জানাবেন, যে আপনারা যারা অনর 400 মোবাইলটা ইউজ করেন ভিডিও করার সময় তাদের এই অ্যাসপেক্ট রেশিও সমস্যাটা হয়েছে কিনা। অনর 400 মোবাইলটাতে আছে ম্যাজিক ওএস 9 এর সাথে অ্যান্ড্রয়েড 15 এর লেটেস্ট ভার্সন, আর সাথে আছে 12 GB র্যাম এবং 512 GB স্টোরেজ, যেটা চাইলে আপনারা কিন্তু ছবি টবি তুলে ভিডিও করেও শেষ করতে পারবেন না, এত হিউজ স্টোরেজ তারা এখানে দিছে। পাশাপাশি এই মোবাইলটাতে কোনো রকম কোনো কল ড্রপ ছিল না। কল কোয়ালিটি আমি চেক করে দেখছি, কোনো প্রকার কোনো কল ড্রপ নাই। আপনারা যে কোনো জায়গায় ঠিকঠাক মতো নেটওয়ার্ক পাবেন, প্রত্যন্ত অঞ্চলেও ঠিকঠাক মতো নেটওয়ার্ক পাবেন, কোনো সমস্যা হবে না। এছাড়া এই মোবাইলটায় রয়েছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6, এনএফসির সাপোর্ট, সাথে আছে ওয়াইড বাইন L1 এর সাপোর্ট, যেটা দিয়ে নেটফ্লিক্সে ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। আমার ওই ভিডিওর সমস্যা বাদে আর কোনো সমস্যা কিন্তু এই মোবাইলটায় আমি পাই নাই। বিকাশ, নগদ, তারপরে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, আপনি যেটাই বলেন সেটা কিন্তু একদম বাটার স্মুথ চলতেছিল, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। এবং কি আপনার অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখা প্রত্যেকটাই কিন্তু ঠিকঠাক মতো চলতেছিল, কোনো প্রকার কোনো সমস্যা এই মোবাইলে আমি পাই নাই। দেখেন ভাই, এই ফোনটাতে যে ডিসপ্লে ব্যবহার করছে সেটা আমার খুব ভালো লাগছে, প্রথম দেখাই ভালো লাগছে, কারণ এর যে বেজেল সেটা একদম ন্যারো বেজেল। 88% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও, আর ডিসপ্লে হিসেবে 6.5 ইঞ্চি আছে, যেটা আমার কাছে অনেক পারফেক্ট সাইজের মনে হয়। কারণ দেখা গেছে বর্তমানে 6.8 ইঞ্চি, 6.9 ইঞ্চির ডিসপ্লেগুলো দিচ্ছে যেগুলো একটু বড় সাইজের মনে হয়। এটা কিন্তু খুবই হ্যান্ডি সাইজের একটা ডিসপ্লে, যেটা আপনাদের দেখেই কিন্তু ভাল লাগবে। সাথে আছে 446 পিপিআই আর 5000 নিট পিক ব্রাইটনেস, ফলে এই মোবাইলটা যখন আপনারা কন্টেন্ট ওয়াচিং করবেন সেটা খুবই ব্রাইট এবং কালারফুল হবে। আর এই মোবাইলটার প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ডিসপ্লেতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারা দিয়ে দিছে, যেটা খুবই ফাস্ট। এবার আসি এই মোবাইলটার মূল আকর্ষণ ক্যামেরায়। এই মোবাইলটা মূলত হাইপ তুলছে ক্যামেরার জন্য। ওই ধরেন বাংলাদেশে 60,000 টাকা আর আনঅফিসিয়ালি 40,000 টাকা এই মোবাইলটা মার্কেটে পাওয়া যায়, সেই হিসেবে এই মোবাইলটার ক্যামেরা আসলে কতটা জাস্টিফাই সেটা তো আমাদের একটু দেখা দরকার। আমি এই মোবাইল দিয়ে প্রচুর পরিমাণ ছবি তুলছি, ভিডিও করছি, এবং আমার কাছে এই মোবাইলটা আসলে ঠিক যতটা হাইপ তুলছে ততটা ভালো মনে হয় নাই। কারণ এইখানে দেখেন দুইটা ক্যামেরা ব্যবহার করছে। এর মেইন ক্যামেরা হিসেবে আছে 200 মেগাপিক্সেল, আর হচ্ছে আলট্রা ওয়াইড হিসেবে আছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যখন ছবি তুলছি সেই ছবিগুলো মোটামুটি ভালো আসছে, আপনারা ডেইলি লাইফে ইউজ করতে পারবেন। ছবিগুলো মোটামুটি দেখতে একদমই সুন্দর লাগে, কালারফুল আছে, আর ব্রাইটনেস, এক্সপোজার সবকিছু মোটামুটি ঠিকঠাক ভাবে কাজ করে। মেইন ক্যামেরার ছবিগুলা অনেক বেশি কন্ট্রাস্টি,
আর একটু স্যাচুরেটেড। তবে ছবিগুলো ব্রাইটনেস, এক্সপোজার, হাই ডাইনামিক রেঞ্জ সবকিছুই অন পয়েন্টে আছে। যখন আপনি হিউম্যান ফেসে যাবেন তখন হিউম্যান ফেসটা আবার একটু ব্রাইট করে দেয়, যেগুলো সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি, আর একটু স্মুথ করে দেয়, তবে দেখতে ভাল লাগে। আর সেকেন্ড ক্যামেরা হিসেবে যে আল্ট্রা ওয়াইড লেন্সটা দিচ্ছে সেটা 12 মেগাপিক্সেলের। আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে আপনারা মেইন ক্যামেরার মতো ছবি না পেলেও গুড এনাফ ছবি পাবেন। মেইন আকর্ষণ হচ্ছে পোর্ট্রেট। এখানে তারা টেলিফটো লেন্স ব্যবহার করে নাই। চাইলে এই বাজেটে তারা একটা টেলিফটো লেন্স ব্যবহার করতে পারতো, বাট তারা সেটা করে নাই। তবে তারা টেলিফটো লেন্স ব্যবহার না করে ওই মেইন ক্যামেরাকে ডিজিটালি ক্রপ করে 2x এবং 3x এ ছবি তোলার একটা অপশন দিয়ে দিছে। আমি যখন 2x এবং 3x এর ছবি তুলছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছবিগুলো খুবই সুন্দর ওঠে। যেহেতু আমরা পোর্ট্রেট মোডে সবচেয়ে বেশি ছবি তুলে থাকি, সেজন্য আমি পোর্ট্রেট মোডে অনেক কিছু ছবি তুলছি। পোর্ট্রেট মোডে ডেডিকেটেড টেলিফটো লেন্স না থাকার পরও এখানে আপনারা 1x, 2x এবং 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন। তবে সে পোর্ট্রেটগুলো কিন্তু ডিজিটালি জুম হয়। পোর্ট্রেট ছবিগুলো একটু লক্ষ্য করলে দেখা যায় যে ছবিগুলো অনেক বেশি ব্রাইট এবং কালারফুল, তবে হালকা একটু স্মুথ করে দেয়। আর যখন আপনি 3x এ ছবি তুলবেন তখন কিন্তু দেখা যায় যে চুলের পাশে বা একটু সাইডে মাঝে মাঝে মিসম্যাচ করে ফেলে, যেটা আমি ছবি তোলার সময় লক্ষ্য করছি। ফেসটাকে সুন্দর করতে গিয়ে ওভার প্রসেস করে ফেলে, ফলে দেখলেই মনে হয় যেন ফেসটা একটু জ্বলে গেছে। ব্লারটাও একটু আনরিয়ালিস্টিক লাগে, আর ডাইনামিক রেঞ্জ তেমন একটা ভালো না। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেগুলোর ফটো স্যাম্পল আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, এবার আসি ভিডিওতে। এই মোবাইলের যে তিনটা ক্যামেরা, পিছনের দুইটা মেইন ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সামনের ফ্রন্ট ক্যামেরা, এই তিনটা ক্যামেরাই আপনারা 4K তে রেকর্ড করতে পারবেন। যারা ব্লগ ট্লগ করে থাকে তাদের কিন্তু 4K তে রেকর্ড করতে হয়, সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল 4K 30 FPS এর রেকর্ড হচ্ছে। ভিডিও কোয়ালিটি আসলে অ্যাভারেজ টাইপের, ততটা ভালো আমি বলবো না, তবে স্টেবিলাইজেশনটা ঠিক ভালোভাবে কাজ করে। হিউম্যান ফেস দেখেন একটু কেমন যেন কালো কালো ডার্ক করে দেয়। হিউম্যান ফেসটা যদি আর একটু ভালো হইতো তবে আরও ভালো লাগতো। একটা ক্যামেরা থেকে আর একটা ক্যামেরায় সুইচ করলে কেমন যেন একটা জাম্প মারে। এটা কিন্তু আইফোন অনেক বেশি স্মুথলি কাজ করে। ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল 4K 30 FPS এর রেকর্ড হচ্ছে। এখানে একটু ঘুরে দেখাই। অনার 400 দিয়ে কিন্তু আপনারা ব্লার মোডেও ভিডিও করতে পারবেন সিনেমাটিকভাবে। দেখেন এটা ঠিক কতটা ব্লার কাজ করতেছে এবং এজ ডিটেকশন ঠিক আছে কিনা। আমি যদি 2x এ সুইচ করি, আমাদের ডেইলি কাজবাজ করার জন্য প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যার এন্টারটো স্কোর 10 লাখের আশেপাশে। তবে আপনারা যদি এই মোবাইল দিয়ে গেম খেলতে যান সেক্ষেত্রে গেম খেলতে পারবেন, তবে যারা হেভি গেমার আছেন তারা কিন্তু হেভি গেম এই মোবাইল দিয়ে খেলতে পারবেন না। টুকটাক গেম যদি আপনারা করে থাকেন 7 Gen 3, যেটা কিন্তু ক্যাপাবল, আপনারা চাইলে পাবজির মতো হেভি গেমস এই মোবাইল দিয়ে খেলতে পারবেন। আমি পাবজি প্লে করে দেখছি, পাবজি প্লেটা একদম স্মুথ আছে এবং এইচডি গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন। এই মোবাইলটাতে পাওয়ার করার জন্য আছে 5300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা চার্জ করার জন্য আছে আবার 100 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে আপনারা 40 মিনিটেই ফুল চার্জ করতে পারবেন। আপনারা যদি প্রতিদিন নর্মাল ইউজ করেন তাহলে ইজিলি এই চার্জ দিয়ে আপনারা একদিন কাটিয়ে দিতে পারবেন। তবে যারা হেভি ইউজ করেন, যেমন গেমস খেলে থাকেন, তারা কিন্তু একদিন চার্জ ব্যাকআপ পাবেন না, তাদের দিনে 2বার চার্জ দিতে হবে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 60,000 টাকায় লঞ্চ করছে। ভাই, 60,000 টাকা দিয়ে আপনি একটা ফোন কিনবেন শুধুমাত্র কি দেখার জন্য, এর ডিজাইন দেখার জন্য, যে মোবাইলে একটা টেলিফটো লেন্স তারা দেয় নাই। আমি মনে করি 60,000 টাকা দিয়ে এই মোবাইলটা কেনা ঠিক হবে না। যদি এই মোবাইলটা আপনারা 30 থেকে 35,000 টাকায় পান সেক্ষেত্রে এই মোবাইলটায় কেনা আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে। কারণ হচ্ছে এই মোবাইলটায় আপনারা কিন্তু স্পেশাল কোনো কিছুই পাচ্ছেন না, শুধুমাত্র ডিজাইনটা একটু সুন্দর আর হচ্ছে এর ডিসপ্লেটা একটু ভালো। এছাড়া আপনি সব কিছুই কিন্তু অ্যাভারেজ পাচ্ছেন। এর ক্যামেরা অ্যাভারেজ, তারপরে প্রসেসর অ্যাভারেজ, আপনার পারফরমেন্সও অ্যাভারেজ, সব কিছুই আপনারা এই মোবাইলে অ্যাভারেজ পাচ্ছেন। তাহলে অ্যাভারেজ পাওয়ার একটা মোবাইল কেন আপনারা 60,000 টাকা দিয়ে কিনবেন? এই 60,000 টাকা বাজেটে এর চাইতে ভালো অপশন কিন্তু বাজারে আছে, আপনারা চাইলে সেদিকে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।